নমস্কার বন্ধুরা, আমার ছোট ইউটিউব চ্যানেল আর্টেলিজিকেতে তোমাদের সবাইকে আবারও স্বাগত। আশা করি সবাই ভালো আছো। তোমাদের কাছে আমি প্রোভাইড করব 22 ডিসেম্বর থেকে 24 ডিসেম্বরের সিলেক্টেড ইম্পর্টেন্ট কারেন্ট অ্যাফেয়ার্সগুলি, যেগুলো তোমাদের কম্পিটিটিভ এক্সাম বা যে কোনো রকমের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। চ্যানেলের নতুন ভিউয়ার হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাপোর্ট করো ডেলি কারেন্ট অ্যাফেয়ার্স এবং অন্যান্য টপিকের উপর ভিডিওর জন্য। চলো দেখে নিই। ফার্স্ট কোশ্চেন হচ্ছে, হুইচ ফুটবলার ওয়াজ অ্যাওয়ার্ডেড দ্য ফিফা বেস্ট মেল ফুটবলার অফ দ্য ইয়ার 2024? কোন ফুটবলারকে ফিফা 2024 সালের সেরা পুরুষ ফুটবলারের পুরস্কার দেওয়া হয়েছে? আনসারটা হবে ভিনিসিয়াস জুনিয়রকে এই পুরস্কারটা দেওয়া হয়েছে। উনি রিয়াল মাদ্রিদ, যে স্পেনের যে রিয়াল মাদ্রিদ ফুটবল ক্লাব আছে, সেই ফুটবল ক্লাবের খেলোয়াড়। হুইচ ফুটবলার অ্যাওয়ার্ডেড দ্য ফিফা বেস্ট ফিমেল ফুটবলার অফ দ্য ইয়ার 2024? মহিলা প্লেয়ার, সেরা প্লেয়ারকে হয়েছে ফিফা হচ্ছে আন্তর্জাতিক ইন্টারন্যাশনাল ফুটবল ফেডারেশন, ঠিক আছে। মহিলা ফুটবলার হয়েছে বেস্ট মহিলা ফুটবলার, উনি হয়েছে আইতানা বানমাতি। তিনিও স্পেনের যে বার্সেলোনা ক্লাব আছে ফুটবল ক্লাব, সেই বার্সেলোনা ফুটবল ক্লাবের প্লেয়ার। আপনাদেরকে কিন্তু এরকম কোশ্চেনও করতে পারে, তাই বলে নাম ক্লাবগুলির নামও দিয়েছি, উনি কোন ক্লাবের প্লেয়ার আপনাকে বলে দেবে। আইতানা বানমাতি, যিনি বেস্ট ফিফা উমেন ফুটবল অফ দ্য ইয়ার পুরস্কার জিতেছেন, উনি কোন ক্লাবের খেলোয়াড় বা কোন দেশের খেলোয়াড়? দেশের হলে কিন্তু উনি স্পেনের খেলোয়াড়, বার্সেলোনা হলে যদি ক্লাব বলে তাহলে বার্সেলোনা ক্লাবের প্লেয়ার। এরপরের কোশ্চেনটা, কোন ফুটবলারকে ফিফা 2024 সালের সেরা পুরুষ গোলরক্ষকের পুরস্কার দেওয়া হয়েছে? বেস্ট মেল গোলকিপার অফ দ্য ইয়ার অ্যাওয়ার্ড। আনসারটা হবে এমিলিয়ানো মার্টিনেজ। তিনি হচ্ছে ইংলিশ ফুটবল ক্লাব, তিনি কোন দেশের? তিনি আর্জেন্টিনার। তিনি কোন ক্লাবের সঙ্গে খেলেন? ইংলিশ ক্লাব অ্যাস্টন ভিলা ক্লাবের জন্য খেলে থাকেন। বড়টা, কে বেস্ট ফিমেল গোলকিপার অফ দ্য ইয়ার পেয়েছেন? মহিলা গোলরক্ষক, বেস্ট মহিলা গোলরক্ষকের পুরস্কার পেয়েছেন মার্কিন যুক্তরাষ্ট্রের এলিজা নাহের, ঠিক আছে। আরও কিছু বেস্ট পুরস্কার পেয়েছে, এখান থেকে স্টপ করে দেখে নিও। যেমন ফিফা ওমেন কোচ, বেস্ট ওমেন মহিলা কোচ, বেস্ট পুরুষ কোচ, আর ফিফা ফেয়ার প্লে অ্যাওয়ার্ড, এরকম এখানে দেওয়া আছে, ঠিক আছে। ইংলিশে দেওয়া আছে, বাংলা দেওয়া আছে, তোমরা দেখে নিও। পরের কোশ্চেনটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, সেটা হচ্ছে 2024 সালের ডিসেম্বরে রিসেন্টলি 2 মহাকাশচারী 9 ঘন্টার স্পেস ওয়াক সম্পন্ন করার কারণে চীনের মহাকাশ কর্মসূচি একটি মাইলফলক অর্জন করে, ঠিক আছে। চীনের যে মহাকাশ কর্মসূচি, সেই মহাকাশ কর্মসূচির অংশ হিসাবে 2 জন মহাকাশচারী অরবিটে 9 ঘন্টা স্পেস ওয়াক করেছে, ঠিক আছে। স্যাংজুং 19 স্ক্রু সদস্য কাই সুজে এবং সং লিংডং, ইংলিশও দেওয়া আছে নামটা, তুমি দেখতে পারো। 9 ঘন্টার এক্সপ্লোসিভ এক্সট্রা হেভিকুলার অ্যাক্টিভিটি, যেটাকে শর্ট ফর্ম হচ্ছে, উপরে ইংলিশটা তোমরা দেখতে পারো EBA, ঠিক আছে। অ্যাক্টিভিটি মার্কিন যুক্তরাষ্ট্রের 22 বছরের পুরনো রেকর্ডকে অতিক্রম করেছে। এখানে প্রশ্ন করা হয়েছে, রেকর্ড ব্রেকিং স্পেস ওয়াকের সময় কোন মহাকাশ স্টেশনে নভোচারীরা ছিলেন? আনসারটা হবে তিয়াঙ্গং স্পেস স্টেশন, যেটা চাইনিজ স্পেস স্টেশন। অরবিটে তাদের একটা নিজস্ব স্পেস স্টেশন আছে, সেটার নাম হচ্ছে তিয়াঙ্গং স্পেস স্টেশন। ওখানে তারা এই কাজটা সম্পন্ন করেছে, ঠিক আছে। এখানে তোমরা দেখে নিতে পারো। নাসার যে রেকর্ডটা ছিল, 28 বছরের যে রেকর্ডটা ভাঙা হয়েছে, সেটা ছিল আমেরিকার যে রেকর্ডটা ছিল মার্কিন যুক্তরাষ্ট্রের। 12 মার্চ 2001 সালে মার্কিন নভোচারী জেমস বস এবং সুসান হেলমস, যারা 8 ঘন্টা 56 মিনিট আগের রেকর্ডটি স্থাপন করেছিলেন, মানে তারা এর আগে 8 ঘন্টা 56 মিনিট স্পেস ওয়াক করেছিলেন। এই হচ্ছে তিয়াঙ্গং স্পেস স্টেশন, যেটা চাইনিজ স্পেস স্টেশন, উপরে অরবিটে। আর স্পেস ওয়াক বলতে এই যে তারা এই স্টেশন থেকে বের হয়ে এই স্পেসের উপর এইভাবে তারা চলাফেরা করেছে, এটাকে স্পেস ওয়াক বলা হয়ে থাকে। আর এটা কত ঘন্টা করেছে? 9 ঘন্টা রেকর্ড করেছে। এর আগে ছিল 8 ঘন্টা 56 মিনিট মার্কিন যুক্তরাষ্ট্রের দখলে, ঠিক আছে। কারণ এখানে পৃথিবীর যে গ্রেভিটেশনাল ফোর্স আছে, চুম্বকত্ব আকর্ষণ নেই বলে ওখানে হাঁটতে পারে স্পেস ওয়াক। হোয়াট ইজ দ্য নেম অফ দ্য স্কলারশিপ প্রোগ্রাম লঞ্চড বাই
অরবিন্দ কেজরিওয়াল ফর দলিত স্টুডেন্ট। অরবিন্দ কেজরিওয়াল দলিত ছাত্রদের জন্য চালু করা স্কলারশিপ প্রোগ্রামের নাম কি? ভেরি ভেরি একটা ইম্পর্টেন্ট এমসিকিউ, কারেন্ট অ্যাফেয়ার্স এমসিকিউ, কারণ স্কিমটা কিন্তু খুবই দারুণ একটা স্কিম। দেখে নেবো, স্কিমটার নাম হচ্ছে ডক্টর বি.আর. আম্বেদকর সম্মান স্কলারশিপ। ঠিক আছে, এর কর্মসূচি হিসেবে তোমরা এখান থেকে দেখতে পারো কী কী করবে উনি। বিদেশে উচ্চ শিক্ষা নিতে ইচ্ছুক দলিত ছাত্রদের জন্য সমস্ত খরচ বহন করবে। ভেরি ভেরি একটা ইম্পর্ট্যান্ট স্কিম। যত শিক্ষা আছে বিদেশি বাইরে পড়াশোনা করার জন্য সব শিক্ষা নেওয়া হবে। দেখো, বিদেশি বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়া দলিত ছাত্রদের টিউশন, যাতায়াত এবং বাসস্থানের জন্য সম্পূর্ণ খরচ দিল্লি সরকার বহন করবে। ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট একটা স্কিম। ঠিক আছে, এই স্কিম কিন্তু কম্পিটিটিভ এক্সামে জিজ্ঞেস করা হয়ে থাকে। ঠিক আছে, 2024 সালের ডিসেম্বরে কোন দুটি সংস্থা মহাকাশচারী প্রশিক্ষণ এবং সম্পর্কিত কার্যক্রমে সহযোগিতার জন্য একটি চুক্তি স্বাক্ষর করেছে? এর আনসারটা হবে ইসরো এবং ইউরোপিয়ান স্পেস এজেন্সি। ঠিক আছে, অপশান সি, ইসরো এবং ইউরোপিয়ান স্পেস এজেন্সি এই সাইনটা করেছে। তারা মহাকাশ গবেষণা কেন্দ্রের সঙ্গে, তারা ইসরোর কাছ থেকে যে মহাকাশচারী প্রশিক্ষণ, ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরো মহাকাশচারী প্রশিক্ষণ, মিশন বাস্তবায়ন এবং গবেষণা পরিকল্পনা সংক্রান্ত ক্রিয়াকলাপগুলিতে সহযোগিতার জন্য ইউরোপীয় মহাকাশ সংস্থা ইএসের সাথে একটি চুক্তি করেছে। আদান প্রদান করবে। ঠিক আছে, ইসরো টেকনোলজি শেয়ার করবে, ইউরোপে যে স্পেস এজেন্সি আছে তারা তাদের যে টেকনোলজিগুলি আছে শেয়ার করবে। পরের কোশ্চেনে যাই। 2024 সালের ডিসেম্বরে দক্ষিণ কোরিয়া সফলভাবে একটি মার্কিন মহাকাশ কেন্দ্র থেকে উৎক্ষেপিত তাদের তৃতীয় স্বদেশী গুপ্তচর গ্রহ, ইংলিশে যদি বলি থার্ড হোমগ্রোন স্পাই স্যাটেলাইট, যেটা কক্ষপথে স্থাপন করা হয়েছে, উপরে অরবিটে স্যাটেলাইট স্থাপন করা হয়েছে। দক্ষিণ কোরিয়ার তৃতীয় স্পাই স্যাটেলাইট উৎক্ষেপণের জন্য কোন রকেট ব্যবহার করা হয়েছিল? এর আনসারটা হবে স্পেস এক্স ফ্যালকন 9। স্পেস এক্স হচ্ছে ইলন মাস্কের কোম্পানি, বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তি। ঠিক আছে, এখান থেকে তোমরা বাকি ডিটেলসটা দেখতে পারো। এই যে স্পাই স্যাটেলাইট, তারা 2025-এর মধ্যে 5টা স্পাই স্যাটেলাইট তারা উপরে পাঠাবে। তারই অংশ হিসেবে এটা ছিল তৃতীয় স্যাটেলাইট, তারা আরও 2টো স্যাটেলাইট উপরে পাঠাবে। আর এই স্যাটেলাইটগুলির মাধ্যমে তারা বিশেষ করে উত্তর কোরিয়ার যে সামরিক অ্যাক্টিভিটিস আছে তার উপর নজর রাখার জন্য আয়ে দিন যে উত্তর কোরিয়া মিসাইল টেস্ট করে, এই মিসাইল সেই মিসাইল, তো ওটা তাদের নজরে রাখার জন্য এই বিশেষত এই স্পাই স্যাটেলাইটগুলি। পরের প্রশ্নে যাই। টেনিস প্লেয়ার ডেনিল সেভেলেভ has been suspended for 2 years for violating anti-doping regulation. He is from which country? ডোপিং বিরোধী নিয়ম লঙ্ঘনের জন্য টেনিস খেলোয়াড় ডেনিল সেভেলেভকে 2 বছরের জন্য সাসপেন্ড করা হয়েছে। তিনি কোন দেশের খেলোয়াড় জিজ্ঞেস করা হয়েছে। ঠিক আছে, ডোপ নিয়েছিলেন, যেটা অ্যাথলেটদের ডোপ নেওয়া বা ড্রাগস নেওয়া নিষিদ্ধ ড্রাগস নিয়েছিলেন। তিনি হচ্ছেন সেভেলেভ, হচ্ছেন রাশিয়ার খেলোয়াড়। ঠিক আছে, এখান থেকে তোমরা ডিটেলসটা দেখতে পারো। ওনাকে আগস্ট মাসে নিষিদ্ধ করা হয়েছিল ইন্টারন্যাশনাল টেনিস ইন্টিগ্রিটি এজেন্সির মাধ্যমে। ঠিক আছে, আর ওনার যে 2 বছরের সাসপেনশন উনি স্থগিতাদেশ থাকবে আগস্ট মাস 2026-এর আগস্ট পর্যন্ত। নেক্সট, ভোক্তা বিষয়ক অধিদপ্তর 2024, দ্য ডিপার্টমেন্ট অফ কনজিউমার অ্যাফেয়ার্স launched the Jago Grahak Jago app and Jagriti app for public use on National Consumer Day 2024. What is the purpose of the Jago Grahak Jago app? ঠিক আছে, তোমরা দেখতে পারো ভোক্তা বিষয়ক অধিদপ্তর 2024 সালের জাতীয় ভোক্তা দিবসে জনসাধারণের ব্যবহারের জন্য জাগো গ্রাহক জাগো অ্যাপ এবং জাগৃতি অ্যাপ চালু করবে। জাগো গ্রাহক জাগো অ্যাপের উদ্দেশ্য কী? এর উদ্দেশ্য হচ্ছে টু প্রোভাইড এসেনশিয়াল e-commerce information and alert consumer about unsafe URL, অপরিহার্য ই-কমার্স তথ্য প্রদান এবং অনিরাপদ ইউআরএল সম্পর্কে গ্রাহকদের সতর্ক করা, উল্টোপাল্টো লিঙ্ক মোবাইলে আসা, এই সমস্ত জিনিসে ক্লিক না করা, এই জাতীয় বিষয়ে যত ই-কমার্স রিলেটেড ইনস্ট্রাকশন আছে তা প্রোভাইড করবে এই অ্যাপসের মাধ্যমে। আর অ্যাপসটা কোন দপ্তর চালু করতে যাচ্ছে দেখে নিও। এরকম কোশ্চেন কিন্তু দিয়ে দেবে, অ্যাপস দিয়ে দেবে, নাম দিয়ে দেবে, সব কিছু বলে দেবে কোন মিনিস্ট্রি থেকে এই অ্যাপসটা চালু করা হয়েছে, ডিপার্টমেন্ট অফ কনজিউমার অ্যাফেয়ার্স। ঠিক আছে,
পরের কোশ্চেনে যাই। মালয়েশিয়া হ্যাজ এক্সটেন্ডেড ইটস ভিসা এক্সামশন ফর ইন্ডিয়ান ন্যাশনালস আনটিল December 31, 2026. What is the duration for which Indian national can stay in Malaysia without a visa? মালয়েশিয়া গভর্নমেন্ট ভারতীয় নাগরিকদের জন্য ভিসা ছাড়ের মেয়াদ 31 ডিসেম্বর 2024 পর্যন্ত বাড়িয়েছে। এখানে আমরা যদি কোনো ভারতীয় যদি মালয়েশিয়াতে যায় তাহলে কতদিন পর্যন্ত ভিসা ছাড়া থাকতে পারবে জিজ্ঞেস করা হয়েছে। তারা 30 দিন পর্যন্ত ভিসা ছাড়াই থাকতে পারবে। কেউ যদি মালয়েশিয়ায় যায় ভিসা লাগবে না 30 দিন পর্যন্ত। 30 দিনের বেশি হলে আপনাকে ভিসা নিয়ে যেতে হবে। যদি 30 দিনের জন্য যান তাহলে মালয়েশিয়া গেলে কোনো ভারতীয়কে 31 ডিসেম্বর 2026 পর্যন্ত ভিসা লাগবে না। পরের কোশ্চেনটা, কেন্দ্রীয় রাসায়নিক ও সার প্রতিমন্ত্রী অনুপ্রিয়া প্যাটেলের মতে দ্য ইউনিয়ন মিনিস্টার অফ স্টেট ফর কেমিক্যালস অ্যান্ড ফার্টিলাইজার্স অনুপ্রিয়া প্যাটেল, হোয়াট ইজ দ্য ইন্ডিয়াস র্যাঙ্ক ইন দ্য গ্লোবাল ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি উইথ এ ওর্থ অফ $50 billion ইন দ্য ফাইন্যান্সিয়াল ইয়ার 2023-24? কেন্দ্রীয় রাসায়নিক ও সার প্রতিমন্ত্রী অনুপ্রিয়া প্যাটেলের মতো 2023-24 আর্থিক বছরে $50 বিলিয়ন মূল্যের সাথে বিশ্বব্যাপী ওষুধ শিল্পে ভারতের স্থানগত। বিশ্বব্যাপী ওষুধ শিল্পে যে ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি আছে বিশ্বে ইন্ডিয়ার র্যাঙ্ক 3য়। দিস ইজ বিগ অ্যাচিভমেন্ট ফর আস। এখান থেকে তোমরা বাকি ডিটেলসটা দেখে নিতে পারো। যে আভ্যন্তরীণ ওষুধের বাজার মূল্য ছিল সেটা ইন্টারনাল আমাদের শুধু ভারতবর্ষ সেটা ছিল 23.5 বিলিয়ন, আর ইন্ডিয়া থেকে যে বহির্বিশ্বে যে রপ্তানি করা হয়েছে 26.5 বিলিয়ন অবদান রেখেছিল। ঠিক আছে, পরের কোশ্চেনটা যাব। হুইচ অফ দ্য ফলোয়িং উইল হোস্ট দ্য ইন্টারন্যাশনাল শুটিং স্পোর্টস ফেডারেশন ISSF জুনিয়র ওয়ার্ল্ড কাপ ফর দ্য ফার্স্ট টাইম ইন 2025? প্রথমবারের জন্য, ঠিক আছে, নিচের কোনটি 2025 সালে প্রথমবারের মতো, সরি ফ্রেন্ডস ভিডিওটাকে স্টপ করেছিলাম, নিচের কোনটি 2025 সালে প্রথমবারের মতো আন্তর্জাতিক শুটিং স্পোর্টস ফেডারেশন ISSF জুনিয়র বিশ্বকাপ আয়োজন করবে? প্রথমবারের জন্য শুটিং বিশ্বকাপের আয়োজন করবে, সেই কারণে ইম্পর্টেন্ট। আর আনসারটা হবে ইন্ডিয়া আয়োজন করতে যাচ্ছে ইন্টারন্যাশনাল ISSF জুনিয়র বিশ্বকাপ। ঠিক আছে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কম্পিটিটিভ এক্সামের জন্য। হুইচ ইন্ডিয়ান স্টেট পুলিশ লঞ্চড দ্য অপারেশন প্রঘাত রিসেন্টলি? প্রঘাত ভারতের কোন রাজ্য পুলিশ সম্প্রতি অপারেশন প্রঘাত শুরু করেছিল? এর আনসারটা, কোশ্চেনটা এডিট করে দিয়েছি বন্ধুরা, কারণ অপারেশনটা সম্পন্ন হয়ে গেছে। ঠিক আছে, অপারেশন সম্পন্ন করেছে। ভারতের কোন রাজ্য পুলিশ সম্প্রতি অপারেশন প্রঘাত সম্পন্ন করেছে? কমপ্লিটেড। ঠিক আছে, আনসারটা হবে আসাম পুলিশ। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আসাম পুলিশ রিসেন্টলি তাদের এই অপারেশনের মাধ্যমে সন্ত্রাসবাদী, এখানে থেকে তোমরা দেখো, আসাম পুলিশ একজন বাংলাদেশি সহ 8 জনকে গ্রেপ্তার করেছে এবং সারা দেশে সন্ত্রাসী কর্মকাণ্ড চালানোর চেষ্টাকে ব্যর্থ করেছে। ঠিক আছে, কর্মকর্তারা জানিয়েছে। আসাম, পশ্চিমবঙ্গ এবং কেরালা থেকে আসামিদের গ্রেপ্তার করা হয়েছিল অপারেশন প্রঘাতের অধীনে 17-18 ডিসেম্বরের মধ্যবর্তী রাতে। ঠিক আছে, তারা যে দাবি করেছিল পুলিশের মতো গ্রেপ্তারকৃত পাকিস্তান ও বাংলাদেশের হ্যান্ডেলার ছিল, এবং তারা দাবি করেছিল যে তারা হিন্দু এবং RSS নেতাদের হত্যার পরিকল্পনা করেছিল। ঠিক আছে, যারা হিন্দুত্বের পক্ষে কথা বলছিল তাদেরকে মারার প্ল্যান করেই তারা ভারতে এসেছিল। পরের কোশ্চেনটা যাব। সবাই সতর্ক থাকবে, দিনকাল খুবই খারাপ। বাংলাদেশের নর্থ ইস্ট নিয়ে কিন্তু তারা ক্রমাগত হুমকি দিচ্ছে একের পর এক। আর সবগুলি উগ্রবাদী যে সংগঠন আছে বাংলাদেশ সবগুলিকে অ্যাক্টিভ করেছে, আর যতগুলি উগ্রবাদী জেলে বন্দী ছিল সবগুলিকে ছেড়ে দিয়েছে এই মোহাম্মদ ইউনুস। আর সবাই সতর্ক থাকবে, সাবধান থাকবে। কোথাও যদি অপরিচিত কোনো কাউকে দেখো সন্দেহজনক হাঁটার চলা ভঙ্গি, অপরিচিত লোক কিন্তু দেখলে কিন্তু বুঝতে পারা যায় যে এই লোকটা অপরিচিত বা সন্দেহ হচ্ছে, তাহলে সঙ্গে সঙ্গে পুলিশে ইনফর্ম করে দেবে। ঠিক আছে, শুধু পুলিশই সব কাজ করবে এরকম নেই, তুমি এজ এ সচেতন নাগরিক হিসেবে তোমাকে দায়িত্ব নিতে হবে এই ধরনের অ্যাক্টিভিটিস থেকে রক্ষা করার জন্য। ঠিক আছে, কুয়েতে নেক্সট কোশ্চেনটা যাই। কুয়েত হাইয়েস্ট অনার হ্যাজ বিন কনফার্ড অন PM মোদি। হোয়াট ইজ দ্য নেম অফ দ্য হাইয়েস্ট অনার অফ কুয়েত? কুয়েতের সর্বোচ্চ সম্মানে ভূষিত করা হয়েছে প্রধানমন্ত্রী মোদীকে রিসেন্টলি। কুয়েতের সর্বোচ্চ সম্মানের নাম কি, যে সম্মানটা ওনাকে দেওয়া হয়েছে? এটার আনসারটা হবে দ্য অর্ডার অফ মোবারক দ্য গ্রেট। ঠিক আছে, তিনি দুদিনের জন্য কুয়েত গিয়েছিলেন, তখন ওনাকে এই পুরস্কারটা, কুয়েতের হাইয়েস্ট সিভিলিয়ান অ্যাওয়ার্ড যেটা সর্বোচ্চ সম্মান, সেটা দেওয়া হয়েছে।
আমাদের ইন্ডিয়ার যেটা ভারতরত্ন এরকম। হুইচ পাবলিকেশন রিকগনাইজড মধ্যপ্রদেশ অ্যাজ ওয়ান অফ দ্য গো টু গ্লোবাল ডেস্টিনেশন ফর 2025? কোন প্রকাশনা মধ্যপ্রদেশকে 2025 সালের জন্য গো টু গ্লোবাল ডেস্টিনেশন হিসেবে স্বীকৃতি দিয়েছে? আনসারটা হবে ওয়াল স্ট্রিট জার্নাল। মধ্যপ্রদেশকে ওয়াল স্ট্রিট জার্নাল 2025 সালের জন্য অন্যতম শীর্ষ বিশ্ব গন্তব্য হিসেবে স্বীকৃতি দিয়েছে, যা এর সমৃদ্ধ ঐতিহ্য, বন্যপ্রাণী এবং আশ্চর্য ল্যান্ডস্কেপ তুলে ধরেছে। ঠিক আছে, যার মধ্যে গুরুত্বপূর্ণ হচ্ছে মূল আকর্ষণগুলির মধ্যে রয়েছে কাজুরাহু, পান্না এবং বান্ধবগড়ের মতো ইউনেস্কোর ওয়ার্ল্ড হেরিটেজ সাইটগুলি। নেক্সট কোশ্চেনটা যাব। প্রজাতন্ত্র দিবস প্যারেড 2025-এর জন্য বিভিন্ন রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চল থেকে কতগুলি ট্যাবলক্স নির্বাচন করা হয়েছে? এর আনসারটা হবে 15টা স্টেট এবং ইউনিয়ন টেরিটরিকে করা হয়েছে। হ্যাঁ, এখানে দেখতে পারো যে কোন কোন স্টেটগুলিকে দেওয়া হয়েছে, নির্বাচন করা হয়েছে। অন্ধ্রপ্রদেশ, বিহার, ছত্তিশগড়। তোমরা নামগুলি দেখে নিও। ট্যাবলক্স কি বাংলাটা এখান থেকে পড়ে নিতে পারো। আর প্র্যাকটিক্যালি তোমরা এই যে আমরা দেখতে পাই 26 জানুয়ারির সময় যে পাস হয়, এগুলি বিভিন্ন রকম যে প্রদর্শনী করা হয় এরকম ট্যাবলক, যেটাকে আমরা অনেকে ট্যাবলু বলে থাকে শর্ট ফর্মে। ঠিক আছে, এগুলি এই ট্যাবলক্স বলা হয়। পরের কোশ্চেনটা যাই। সরকার ছাত্রদের জন্য নো ডিটেনশন পলিসি অপসারণ করেছে? দ্য গভর্নমেন্ট রিমুভ দ্য নো ডিটেনশন পলিসি ফর স্টুডেন্টস। গভর্নমেন্ট ক্লাস 5 থেকে 8 পর্যন্ত, 5 to 5 and 8, কেন্দ্রীয় সরকার পঞ্চম এবং অষ্টম শ্রেণীতে শিক্ষার্থীদের জন্য নো ডিটেনশন নীতি বাতিল করেছে। পঞ্চম এবং অষ্টম। ঠিক আছে, স্কুলগুলিতে বার্ষিক পরীক্ষায় ফেল করা শিক্ষার্থীদের আটকে রাখার অনুমতি দিয়েছে। ঠিক আছে, যারা ফেল করবে তাদেরকে যেন ছাড় না দেওয়া হয়। স্কুল কর্তৃপক্ষ ছেড়ে দেয় না, পাস করে দিয়ে দিলাম চলে যাক পরে, এটা যেন না করা হয়। এতে বলা হয়েছে যে প্রাথমিক শিক্ষা শেষ না হওয়া পর্যন্ত শিক্ষার্থীদের এখন বহিষ্কার করা যাবে না, তবে পুনরায় পরীক্ষায় ব্যর্থ হলে পরবর্তী শ্রেণীতে উন্নীত করাও যাবে না। আবার যে পরীক্ষা দেবে যদি ফেল করে তাহলে এখানেই রেখে দেওয়া হবে যতক্ষণ পর্যন্ত উত্তীর্ণ না হবে, এরকম টাইপ। ঠিক আছে, ইম্পর্টেন্ট গভর্নমেন্ট একটা স্কিম, এগুলি পরীক্ষাতে আসে। ঠিক আছে, পরের কোশ্চেনটা যাই। Who has won the gold medal at the Senior National Shooting Championship in Bhopal? ভোপালে সিনিয়র ন্যাশনাল শুটিং চ্যাম্পিয়নশিপে কে স্বর্ণপদক জিতেছে? আনসারটা হবে শাহু তুষার মানে। ঠিক আছে, এখান থেকে তোমরা দেখতে পারো শাহু তুষার মানে 20 শট ফাইনালে উনি তেলেঙ্গানার ধনুষ শ্রীকান্তকে পরাজিত করে তিনি গোল্ড মেডেল জিতেছেন, আর ধনুষ শ্রীকান্ত যিনি রৌপ্য পদক জিতেছেন। তাই না? আর তাছাড়াও এই মিক্সড যে রাইফেল, মিক্স এয়ার রাইফেল ইভেন্টে মেহুলি ঘোষ এবং শাহু তুষার মানে তারা আবার আরও আরেকটা স্বর্ণপদক জিতে। ঠিক আছে, ইভেন্টে তারা জিতে, মিক্স এয়ার রাইফেল ইভেন্টে সোনা জিতেছে। তোমরা এখান থেকে তাদের ছবি দেখতে পারো। তারা হারিয়েছে হাঙ্গেরির জুটিকে, নাম দেখতে পারো ইচ্ছা করলে। ঠিক আছে, এ হচ্ছে মেহুলি ঘোষ এবং তুষার মানে। আজকের জন্য এটুকুই। যদি কোশ্চেনগুলি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। ডেলি কারেন্ট অ্যাফেয়ার্স এবং অন্যান্য টপিকের উপর ভিডিওর জন্য তোমরা প্লেলিস্ট চেক করবে। অবশ্যই আলাদা আলাদা টপিক আছে, ভিডিও দেওয়া আছে, দেখতে পারো। ভালো থাকবে, বেস্ট অফ লাক।